বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও প্রতি সোমবার সন্ধ্যে 7টা। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস রাতুল জেসওয়ারা লিখিত কামাক্ষার নরবলি। কলকাতার শরৎকালীন সকাল। হাওড়া স্টেশনের ভিড়, ঝকঝকে নীল আকাশ, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে ডক্টর অরিন্দম ব্যানার্জি। বয়স 30 এখনো পেরোয়নি, কিন্তু চোখে মুখে গম্ভীর কৌতূহল আর একরাশ অন্যমনস্কতা। ছোটবেলার থেকেই তার টান ছিল লোককথা, প্রাচীন বিশ্বাস আর অজানা রহস্যের দিকে। ইতিহাস পড়তে পড়তে এক জায়গায় এসে বারবার আটকে গেছে তার মন, কামাক্ষার মন্দির। কামাক্ষা মানে শক্তির পূজার আসন, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত, প্রায় শিউরে ওঠা কাহিনী, নরবলি। কোনো গ্রন্থে মানুষ বলি, কোনো গ্রন্থে পশু বলি, আবার কোথাও শোনা যায় রক্তের আচার, যা দেবীকে সন্তুষ্ট করার জন্য একদা গুপ্তভাবে চালানো হতো। ইতিহাসবিদরা এ নিয়ে বিতর্ক করেছেন বহুদিন, কিন্তু স্পষ্ট প্রমাণ কেউ পায়নি। অরিন্দম সিদ্ধান্ত নিয়েছিল, যদি নিজে গিয়ে অনুসন্ধান করি, হয়তো রহস্যটা কিছুটা উন্মোচন করতে পারবো। সেই উদ্দেশ্য নিয়েই আজ ট্রেন ধরছে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনের ভেতরে তখন বসে অরিন্দম। আসামের দিকে যাওয়ার ট্রেনের জানালার বাইরে তখন ঘন কুয়াশা মাখা সকাল, সবুজ মাঠ, দূরের অচেনা গ্রাম, তার মাঝে মাঝে দেখা যায় পাহাড়ের রেখা। অরিন্দম ব্যাগ থেকে নোটবুকটা বের করে লিখতে লাগলেন। কলম থামতেই পাশের সিট থেকে ভেসে এলো এক কর্কশ গলা। কামাক্ষা যাচ্ছেন বাবু? চমকে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধ, চুল সাদা, চোখে অদ্ভুত দীপ্তি, গায়ের চাদরটা খানিকটা ভিজে গেছে। অরিন্দম বিনীতভাবে বললেন, হ্যাঁ, গবেষণার কাজে যাচ্ছি। রাতে পাহাড়ের গায়ে যাবেন না। দেবী মায়ের ইচ্ছা হলে আপনিই ডাক পাবেন, কিন্তু অকারণে গভীর অন্ধকারে ঢুকতে যাবেন না। অনেকেই গেছে আর ফিরেই আসেনি। আপনি কি প্রতি বছর কামাখ্যা মন্দিরে যান? হ্যাঁ, আমি যাই প্রতি শরৎকালে, কিংবা বলতে পারো প্রতি বছরই যাই। আপনি কত বছর ধরে যাচ্ছেন বলুন তো? এই ধরো না, 45 বছর ধরে যাচ্ছি। আচ্ছা, আপনি তাহলে কামাখ্যা মন্দিরের সম্পর্কে তো সবই জানেন। আমি তো প্রথমবার যাচ্ছি, আমাকে একটু যদি কামাখ্যা মন্দিরের ব্যাপার নিয়ে কিছু বলতেন। শুনবে? তাহলে শোনো। অরিন্দম নিজের নোটবুক আর পেন নিয়ে প্রস্তুত হয়ে গেলেন লেখার জন্য, আর সেই বৃদ্ধ লোকটা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। এই কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশের নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাক্ষার একটি মন্দির। 51 সতীপীঠের একটি অন্যতম পীঠ এটি। 51টি শক্তিপীঠের মধ্যে একটা এবং 4টে আদিশক্তি পীঠগুলোর মধ্যে কামাক্ষা মন্দিরটি। বিশেষ কারণে দেবী সতীর গর্ভ আর যোনি এখানে পড়ে। এইভাবেই দেবী কামাক্ষাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। জানো, এই মন্দিরগুলোতে 10 মহাবিদ্যা সহ মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী,
জগদ্ধাত্রী কামাখ্যা শৈলপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলাচণ্ডী, কুষ্মাণ্ডা মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী দাক্ষায়ণী সতী, চন্দ্রঘণ্টা, স্কন্ধমাতা কালরাত্রি, কাত্যায়নী সিদ্ধিদাত্রী, শকম্বরী, হৈমবর্তী শীতলা, সংকটনাশিনী বনচণ্ডী, এমনকি দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবর্তী ছিন্নমস্তার মতো দেবী, আবার বগলামুখী মাতঙ্গী দেবী কমলা, এই 30 দেবীর মন্দিরও এখানে রয়েছে। বুঝলে কিছু? এর মধ্যে এই ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী আর কমলা প্রধান মন্দিরে পূজিত হন। আরো বলি শোনো, অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত অন্তত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন একটা পবিত্র তীর্থক্ষেত্র বলে পরিচিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সেই কামনগর তিলপাড়া গ্রামের অবস্থিত কামাখ্যাতলা আশ্রম, কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম, তন্ত্রবিদ্যার জন্য নাকি খুব প্রসিদ্ধ। শুনলে তো? কথাটা বলে তিনি জানালার বাইরে তাকালেন। অরিন্দম আর কোনো উত্তর দিলেন না, কিন্তু বুকের ভেতরে কেমন যেন শিরশির করে উঠল। দীর্ঘযাত্রা শেষে সন্ধেবেলায় গুয়াহাটি স্টেশনে নেমে এলেন অরিন্দম। আকাশ ঘন মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে, চারিপাশে বৃষ্টির আসার গন্ধ। একটা অটো ধরে তিনি রওনা দিলেন কামাখ্যা পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট লজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলেন লজে। লজের ভেতরে প্রবেশ করতেই নিজের রুমের দিকে চলে গেলেন। রুমের ভেতর ঢুকতেই অরিন্দম জানালার দিকে এগিয়ে যায়। জানালার পর্দা সরাতেই চোখ আটকে গেল পাহাড় চূড়ায়। অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে আছে কামাখ্যা মন্দির। সারা মন্দির আলোকসজ্জায় লালচে ঝলমলে। দূর থেকে যেন এক বিশাল রক্তবেদী জ্বলজ্বল করছে, আর তার ভেতর থেকে আসছে ঘণ্টা ঢাক শঙ্খের শব্দ। সেই রাতটা তার ভালো ঘুম হলো না। জানালার বাইরে থেকে বৃষ্টির ঝাপটা ক্রমশ ঘরের ভেতরে এসে পড়ছে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল অরিন্দমের। তিনি শুনলেন দূর থেকে ভেসে আসছে ঢোলের শব্দ, যেন মনে হচ্ছে তালে তালে মন্ত্রোচ্চারণ করছে কেউ। ঘড়িতে তখন রাত্রি 2টো। এখনো অবধি অরিন্দমের চোখে ঘুম নেই। হঠাৎ তিনি বিছানা দিয়ে উঠে জানালার সামনে যায়। জানালা খুলে তাকালেন পাহাড়ের দিকে। ঘন অন্ধকার, কিন্তু মন্দির চূড়ার উপরে হালকা লাল আগুনের ফুলকির মতো কিছু জ্বলতে দেখতে পাচ্ছেন তিনি। নিজেই নিজেকে বোঝালেন, এসবই হয়তো কল্পনা, লোককথার গল্প ভেবেই মনের মধ্যে হয়তো প্রতিধ্বনি হচ্ছে আমার। পরদিন সকালে অরিন্দমের ঘুম ভাঙতে হঠাৎ তার রুমের কলিং বেলটা বেজে ওঠে। গুড মর্নিং অরিন্দম। আরে প্রতীকদা, আসো আসো, ভেতরে আসো। তা আজকে প্রস্তুত তো পাহাড়ে ওঠার জন্য? সাথে আপনার মতন গাইড থাকলে তো কোনো অসুবিধাই নেই। তাহলে আর কি, রেডি হয়ে যাও, বেরোবো তো। এই তো 10 মিনিট বসো, আমি জাস্ট যাবো আর আসবো। প্রতীক হলো স্থানীয় গাইড। মানুষটা খুব বিশ্বস্ত, নিজের কাস্টমারের সাথে বন্ধুর মতো ঘুলে মিলে যায়। অরিন্দম ওনাকে খুব ভালো করেই চিনতেন। প্রায় কিছুক্ষণের মধ্যে অরিন্দম রেডি হয়ে যায়। তারপর প্রতীক আর অরিন্দম দুইজনে মিলে রওনা দেয় নীলাচল পর্বতের দিকে। তা অরিন্দম, প্রথমবার যাচ্ছ বোধহয় কামাখ্যা মন্দির? হ্যাঁ, আসলে একটা দরকারের কাজের জন্য এসেছিলাম। তা মায়ের কাছে তো সবাই দরকারেই আসে নাকি? আসলে তা না প্রতীকদা, আমার না একটা জিনিস জানা খুব প্রয়োজন, বুঝলে তো? আরে তুমি আমায় খুলে বলো, কি জানতে চাও? বলবো খুলে? দেখো, আবার পরে রাগ করবে না তো? আরে না না,
কেন রাগ করব? তুমি বরং আমাকে বন্ধুর মতো করে সমস্ত কিছু খুলে বলতে পারো। আচ্ছা প্রতীকদা, তুমি তো এখানেই থাকো, তুমি কি কখনো দেখেছো নরবলি? আরে চুপ চুপ, এই কি সব বলছো? কেউ শুনতে পেলে? কেন, আমি তো সত্যি কথাই বললাম। তুমি কি জানো এই সমস্ত ব্যাপার নিয়ে? আর কেনই বা না জেনে সব ফালতু কথা বলছো এখানে? আমি ফালতু কথা কেন বলবো? যেটা সত্যি সেটাই বললাম। প্রায় অনেকক্ষণ ধরে এই তর্ক বিতর্ক চলে। প্রতীক পথ দেখতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অরিন্দম খেয়াল করলেন প্রতীকের কণ্ঠে এক অদ্ভুত সুর, যেন একদিকে কোমল আবার কোথাও ভেতরে ভয় ছড়িয়ে আছে। প্রায় দীর্ঘযাত্রা অতিক্রম করে তারা পৌঁছে যায় কামাখ্যা মন্দিরে। মন্দির চত্বরে পৌঁছে অরিন্দম খেয়াল করে হাজার হাজার ভক্তের ভিড়। ঢোল বাজছে, শঙ্খ বাজছে, ধূপের ধোঁয়া আর ফুলের গন্ধে ভরে উঠেছে চারিদিক। আচমকাই অরিন্দমের দৃষ্টি আটকে গেল মন্দিরের দক্ষিণ দিকে, যেখানে লোহার শিকল দিয়ে বন্ধ একটা দরজা, যেন বহুদিন ধরে সেখানে কেউ যায়নি। ঠিক তখনই অরিন্দম ফিসফিস করে প্রতীককে জিজ্ঞাসা করল, ওখানে কি আছে? ওটাই হলো সেই নরবলির পুরনো আস্তানা। শোনো, বহুদিন আগে কিন্তু ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো কেউ সাহস করে ওদিক দিয়ে যায় না, রাতে তো আরও নয়। অরিন্দমের বুকের ভেতর কৌতূহল আরো তীব্র হয়ে উঠল। সত্যিই কি ওখানে রক্তের ইতিহাস লুকিয়ে আছে? অরিন্দম বুঝতে পারছিল তার অনুসন্ধান সঠিক জায়গায় এসে ঠেকেছে। সন্ধে নামতে নীলাচল পাহাড়ে নেমে আসে এক অদ্ভুত আবহাওয়া। দিনের কোলাহল ধীরে ধীরে সীমিত হয়ে যায়, ভক্তদের ভিড় কমে আসে। বাতাসে ভেসে থাকে ধূপের গন্ধ, দূরে কোথাও শোনা যায় সন্ধে আরতির ঘণ্টার ধ্বনি। অরিন্দম সারাদিন মন্দির চত্বরে ঘুরে নোট নিচ্ছিলেন। বহু শিলালিপি, বহু পুরনো শিলামূর্তিও দেখেন, কিন্তু সেই দক্ষিণ দিকের বন্ধ দরজাটা তার চোখে সেই মুহূর্ত থেকে কিন্তু আর সরে যায়নি। তিনি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, হঠাৎ লক্ষ্য করলেন ছায়ার আড়াল থেকে কেউ তাকিয়ে আছে তার দিকে। গাটা কেমন যেন শিরশির করে উঠল। কিছুটা দূর যেতেই পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল অরিন্দম। আরে অরিন্দম, তুমি এদিক ওদিক কোথায় ঘুরছো? আরে একসাথে থাকো, নাহলে বিপদে পড়বে তো। আরে তোমাকেই তো খুঁজছিলাম। এবার বাড়ি যাবে তো নাকি? তুমি কি আমাকে সাহায্য করবে সেই নরবলির ইতিহাস জানতে? সাহায্য? যদি সত্যি নরবলির ইতিহাস জানতে চাও অরিন্দম, তবে তোমাকে রাতে আসতে হবে। এই পাহাড় দিনের আলোয় কিছুই বলে না। মানে? রাতে পাহাড় কথা বলে, কিন্তু সাবধান, শোনা সব সত্যি দেখতে চাইলে কিন্তু দেখা যায় না। অনেকেই চেষ্টা করেছে কিন্তু আর ফেরেনি। হঠাৎ প্রতীকের কণ্ঠে এক অদ্ভুত ঠান্ডা স্রোত জন্মালো। অরিন্দমের বুকের ভেতর ভয় আর কৌতূহল একসঙ্গে লড়াই শুরু করলো। তুমি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। যা দেখবে তা নিয়ে কাউকে কোনোদিনও বলবে না। সেদিন রাত প্রায় মধ্যরাতে অরিন্দম আবার বেরোলেন। লজের জানালা দিয়ে বাইরে তাকালেন তিনি। দেখলেন আকাশে ঘন কালো মেঘ, বাতাসে অদ্ভুত শীতলতা। চুপিসারে তিনি লজ থেকে বেরিয়ে পাহাড়ের দিকে উঠতে লাগলেন। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান, কেবল দূরে কুকুরের হাউমাউ ডাক। সিঁড়ির ওপরে এসে তিনি দেখলেন প্রতীক দাঁড়িয়ে আছে, তার হাতে মাটির প্রদীপ।
প্রদীপের আলোয় তার মুখে এক অদ্ভুত রহস্যময় ছায়ার ছাপ ফেলেছে। অরিন্দমকে দেখে সে বলে উঠলেন, চলো, সময় হয়ে গেছে। তুমি প্রদীপ নিয়ে এসছো কেন? অরিন্দম, এই প্রদীপই আমাদেরকে নিয়ে যাবে সেই গুপ্ত স্থানে। মানে আমি কিছু বুঝতে পারলাম না। না বোঝাটাই ভালো, চলো। এরপর তারা দুইজন সে পাহাড়ের অন্ধকার সিঁড়ি বয়ে মন্দিরের দিকে চলতে শুরু করলো। শেষমেশ তারা পৌঁছালো মন্দির চত্বরে। তারা দুইজন গিয়ে দাঁড়ালো সেই দক্ষিণ দিকে লোহার শিকল দেওয়া দরজার সামনে। দরজার চারপাশে অদ্ভুত চিহ্ন আঁকা, যেন পুরনো তান্ত্রিকের মন্ত্রের প্রতীক। অরিন্দম ফিসফিস করে বলে উঠল, এইগুলো কি চিহ্ন? নরবলি থামানোর জন্য বন্ধ করা হয়েছিল এই পথ, কিন্তু শক্তিকে কখনো পুরোপুরি বেঁধে রাখা যায় না। আচমকাই অদ্ভুতভাবে দরজার শিকলটা কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ ঠেলে ধরেছে। অরিন্দম ভয়ে এক পা দুপা পিছিয়ে গেলেন। বুকের ভেতর কেমন যেন কাঁপাকাঁপি হয়ে উঠছে। এটা কি? চুপ, শুধু শোনো। হঠাৎ ভেতর থেকে ভেসে এলো গম্ভীর ঢোলের আওয়াজ, ঠিক যেমনটা অরিন্দম আগের দিন রাতে স্বপ্নে শুনেছিলেন। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে এলো। তার মনে হলো তিনি যেন ইতিহাসের বই থেকে বেরিয়ে সরাসরি অন্ধকারে এসে দাঁড়িয়েছেন। তিনি ফিসফিস করে বলে উঠলেন, এসব কি সত্যি নাকি আমি কেবল কল্পনা করছি? সত্যি, নরবলি এখনো বন্ধ হয়নি, শুধু সময়ের গহ্বরে ঢেকে রয়েছে। কিন্তু এই পাহাড় রক্ত চায়। তুমি যদি সাহসী হও তবে এর ভেতর ঢুকে পড়তে পারো। অরিন্দম উত্তর দেওয়ার আগেই হঠাৎ এক ঝোড়ো হাওয়া এলো। প্রদীপটা নিভে গেল। চারপাশ কেমন যেন অন্ধকার বিরাজমান। তিনি অনুভব করল ঠান্ডা হাত তার হাত চেপে ধরেছে। প্রতীকের কণ্ঠস্বর ভেসে এলো তার কানে, চোখ বন্ধ করো, নাহলে তুমি বাঁচবে না। অরিন্দম চোখ বন্ধ করতেই মনে হলো সে যেন অন্য জগতে চলে গেছে। ঢোল, মন্ত্র, চিৎকার আর রক্তের গন্ধ, যেন শতাব্দী আগে নরবলি উৎসর্গের মঞ্চে সে উপস্থিত। সে দেখল এক কিশোরীকে লালচে কাপড়ে বেঁধে আনা হচ্ছে। তার মুখে আতঙ্ক। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তান্ত্রিকেরা, শঙ্খ বাজছে আর রক্তের জন্য আহ্বান জানাচ্ছে কেউ। অরিন্দম শিউরে উঠলেন। আচমকাই অরিন্দমের চোখ খুলে গেল। দেখল সে মাটিতে পড়ে আছে। চারপাশ নিস্তব্ধতা, কেবল চাঁদের আলোয় পাহাড় ভেসে উঠেছে। তার পাশে দাঁড়িয়ে আছে প্রতীক। তার মুখে এক অদ্ভুত শান্তি। তুমি দেখলে, বুঝলে তো যে কেন সবাই ভয় পায়? এগুলো কি সত্যি ঘটেছিল? হ্যাঁ, একদম সত্যি ঘটেছিল, আর আজও তার চিহ্ন রয়ে গেছে। তুমি তো কেবল প্রথম ছোঁয়াটা পেয়েছো। চিহ্ন? ছোঁয়া? তুমি যদি এগোতে চাও তবে প্রস্তুত থাকো, কারণ এরপর থেকে তোমাকে আর শুধু ইতিহাস নয়, আত্মাদের সঙ্গে লড়াই করতে হবে। মধ্যরাতে সেই অভিজ্ঞতার পর অরিন্দমের আর ঘুম হলো না। লজে ফিরে আসার পরও তার কানে ভেসে আসছিল ঢোলের আওয়াজ, মন্ত্রের সুর আর মেয়েটির করুণ চিৎকার। আচমকাই অরিন্দম কেঁপে উঠল। বিছানায় শুয়ে থাকা অবস্থায় সে উঠে বসলেন। অরিন্দমের সারা শরীর ঘামে ভিজে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বিছানা থেকে সে উঠল। পাশে টেবিলে রাখা জলের গ্লাসটা নিয়ে সে জল খেল। নিজের ডায়েরি বের করে লিখতে শুরু করল। আমি নিশ্চিত এখানে কেবল লোককথা নয়, কিন্তু কিছু একটা সত্যিও আছে। আমার চোখে যা ধরা পড়েছে তা হয়তো দর্শন, আবার হয়তো বা বিভ্রম, কিন্তু ইতিহাসের পাতায় তার অস্তিত্ব টের পায়। প্রতীক যেন অনেক কিছুই জানে, কিন্তু সে কে? কেবল কি একজন শুধু গাইড, নাকি অন্য কিছুও? পরের দিন সকালে সূর্যের আলো যখন ধীরে ধীরে পাহাড়ে ছড়িয়ে পড়ছে, তখন হঠাৎ দরজায় কড়া পড়ল। দরজা খুলতেই দাঁড়িয়ে থাকতে দেখে প্রতীককে। তার চোখে ঘুমহীনতার ছাপ, গলায় এক অদ্ভুত দৃঢ়তা। তিনি বলে উঠলেন,
আজ রাতে তোমাকে গুহায় যেতে হবে। গুহা মানে? হ্যাঁ, এই মন্দিরের তলা দিয়ে যে গুহার পথ নেমে গেছে ওটাই হলো নরবলির আসল কেন্দ্র। দিনে তো কেউ যায় না, রাতে গেলে তবেই না বুঝবে ইতিহাস আর বাস্তবের মাঝখানে কতটা অন্ধকার লুকিয়ে আছে। অরিন্দম এক মুহূর্তে দ্বিধায় পড়লেন, কিন্তু কৌতূহল তাকে চেপে ধরল। অরিন্দম রাজি হলো শেষমেশ। তারা অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। রাত গভীর হলো। তারা দুজন আবার গেল সে মন্দির চত্বরে। ভিড় এড়িয়ে দক্ষিণ দিকের পুরনো দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ালো তারা। প্রতীক এক হাতে প্রদীপ ধরেছে, আর এক হাত দিয়ে লুকিয়ে সেই লোহার দরজার ছিটখানিটা সে খুলে দিল। অরিন্দম অবাক হয়ে দেখল দেওয়ালের পেছনে সংকীর্ণ সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। ভেতরে ঢুকতেই কুয়াশার মতো ঠান্ডা হাওয়া লাগলো শরীরে। দেওয়ালের গায়ে লেপ্টে থাকা স্যাঁতস্যাঁতে শ্যাওলা থেকে জল টপ টপ করে পড়ছে নিচে। প্রতীক ফিসফিস করে বলে উঠল, চুপচাপ থাকো, এখানে শব্দ করলে তারা জেগে ওঠে। কারা? কার কথা বলছো? প্রতীক শুধু মৃদু হেসে এগিয়ে চলল। সিঁড়ি পেরিয়ে তারা পৌঁছালো এক বিস্তীর্ণ গুহায়। গুহার ছাদে বাদুড় ঝুলছে, মাঝে মাঝে পাখার ঝাপটায় ভেসে আসছে কাঁচা দুর্গন্ধ। অরিন্দম চারপাশটা দেখে অবাক হয়ে গেল। গুহার দেওয়ালে আঁকা আছে অদ্ভুত প্রতীক, কেমন এক লাল রঙের মতো দাগ, যেন শত শত বছর আগেকার আঁকা। অরিন্দম ঝটপট ডায়েরি খুলে লিখতে শুরু করলো। গুহার ভেতরের দেওয়ালের প্রতীকগুলো স্পষ্টতাই তান্ত্রিকের আচার সংক্রান্ত। ত্রিভুজ, বৃত্ত, মাঝে মাঝে মানবাকৃতি, কিছু কিছু দাগ রক্তের মতো শুকনো বাদামি রং হয়ে রয়েছে। প্রতীক প্রদীপটা মাটিতে রাখল এবং বলে উঠল, এখানেই নরবলির আসল আসর বস্তু। হঠাৎ গুহার ভেতর প্রতিধ্বনিত হলো এক অদ্ভুত শব্দ, যেন কারো পায়ের শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে। অরিন্দম আতঙ্কে আবারও পিছিয়ে গেল। এটা কে? এরা ইতিহাস, যাদের রক্তেই পাহাড় ভিজেছে, তাদের ছায়া এখনো ঘুরে বেড়ায় এখানে। হঠাৎ গুহার দেওয়ালে এক বীভৎস ছায়া নড়ে উঠল। অরিন্দম দেখল অন্ধকারে যেন কয়েকটা অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের হাতে লালচে তরোয়াল, চোখে শূন্যতা। একটা ছায়ার গম্ভীর গলায় বলে উঠল, রক্ত, আমাদের রক্ত দাও। অরিন্দম শিউরে উঠলেন। সে দৌড়ে বেরোতে চাইল, কিন্তু প্রতীক তার হাত চেপে ধরল। না, দাঁড়াও, ভয়ের মুখোমুখি না হলে সত্যি কোনোদিনও জানা যায় না। তুমি এত কিছু জানো কিভাবে? কারণ আমি তাদের মধ্যে একজন। আমিও একসময় নরবলির শিকার হয়েছিলাম। তুমি মানে? হ্যাঁ, আমি রক্তের সেই উৎসর্গ, যাকে এখানে বলি দেওয়া হয়েছিল। আমার আত্মা আজও মুক্তি পায়নি। তোমাকে নিয়ে এসেছি কারণ তুমি ছাড়া আর কেউ সেই সত্যিটা লিখে যেতে পারবে না। অরিন্দমের মনে ভয় আর একদিকে কৌতূহল সব একসাথে তাকে জড়িয়ে ধরেছিল। আচমকাই পাহাড়টা যেন কেমন কাঁপতে শুরু করে। অরিন্দম নিজের চোখের সামনে দেখতে পায় প্রতীক পাহাড়ের গুহার থেকে বেরিয়ে নিচেই ঝাঁপ দিল। একটা দমকা হাওয়া দিল, তারপরেই সব শেষ। অরিন্দম আতঙ্ক আর নিতে না পেরে সেইখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলায় লজের রুমের ভেতরে নিজের বিছানায় উপস্থিত ছিল অরিন্দম। হঠাৎ ঘুম ভাঙে তার। চোখ ডলতে ডলতে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর নিজের রুমে নিজেকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। কালকের রাতের ঘটনাগুলো তাকে তিলে তিলে সব বুঝিয়ে দেয়, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারছে না, সে কিভাবে তার রুমে ফেরত এলো। এসবই কি সত্যি নাকি অলৌকিক কিছু? বিছানা দিয়ে উঠে জানালার সামনে যায় সে।
গিয়ে দেখে সেই পাহাড় এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শেষমেশ সে জানতে পেরে গেল কামাক্ষার নরবলি। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।